সুপ্রসুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। দেখছেন সুখী গ্রামীণ হেলথ টেক নিবেদিত আমাদের বিশেষ অনুষ্ঠান আমার ডাক্তার, যেখানে আমরা চিকিৎসকের পাশাপাশি সাইকোলজি। আলামিন হোসেন। এবং ধন্যবাদ আসলে গ্রামীণ হেলথ টেক লিমিটেডকে যে এই ধরনের আয়োজনগুলা করা এবং একটা বেশ সুন্দর কথা বলেছে। আমার কাছে মনে হয় যে সবাইকে সুখী করার এই যে যে সুখী যে শব্দটা, আমার কাছে মনে হয় যে এই টার্গেটটা যে নিয়েছে এটা আসলে ভীষণভাবে আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং আহ, এই যে প্রোগ্রামগুলা শুরু করেছে এটা ডেফিনেটলি আমাদের অনেক উপকার হয় হয় কি যে আমরা আসলে অনেক তো এখন ফেসবুক আছি বা অনলাইনে আমরা আছি ঠিকই, কিন্তু যখন আসলে এই ধরনের প্রোগ্রামগুলো হয় এটার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে সবার কাছে কিন্তু আমরা একটা বার্তা পৌঁছাতে পারি। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে এটা ভীষণ ভীষণ ভালো একটা উদ্যোগ। আর আজকের যে টপিকসের যে নামটা আসলে মানে আমরা না সবসময় খুব ডিপ্রেশন বিষণ্ণতা, মানে এই যে ইংলিশ বাংলা এই যে শব্দগুলা নিয়ে আমরা খুব অভ্যস্ত, কিন্তু এখানে একটা সুন্দর শব্দ অ্যাড করেছে যখন আমি দেখলাম, মানে আমার ভীষণ খুব পছন্দ হয়েছে যে হাসির আড়ালে। তো ওই জায়গাটা যখন আমি দেখলাম আমার খুব ট্রিগার করলো। আমার মনে হয় যারা আমাদের এজে আছে হয়তো এখনকার জেনারেশন তো একটু অন্যরকম সংস গুলা শোনে। তো ওই যে একটা আইয়ুব বাচ্চুর একটা গান আছে যে মানে আমাকে গাইতেই দেখো হাসতেই দেখো কিন্তু দেখো না হাসি শেষে নীরবতা। তো আমার কাছে খুব মনে হলো, মানে টপিকটা দেখার সাথে সাথে আমি খুব কানেক্ট করতে পারছিলাম যে সত্যিই আসলে আমরা হাসি মুখ হয়তো দেখছি কিন্তু হাসির আড়ালে যে বিষণ্ণতাটা আছে বা যে সে নীরবতাটা আছে সেটা হয়তো আমরা অনেক সময় দেখতে পাচ্ছি না। তো ধন্যবাদ আমাকে ডাকার জন্য, এবং আশা করছি আমার যারা দর্শক আছে তাদেরকেও ধন্যবাদ যারা আমাদের এই মুহূর্তে জয়েন করেছে। আশা করছি কিছুটা হলেও হয়তো এই আলোচনা থেকে তারা উপকৃত হবে। অসংখ্য ধন্যবাদ সঞ্জিতা আফরোজ ম্যাডাম। ম্যাডাম, আমরা তাহলে একটু আমাদের মূল আলোচনায় শুরু করি। আমার হ্যাঁ, প্রথম প্রশ্নটা একদমই সরাসরি। আপনি দেখবেন যে অনেক মানুষ বাইরে থেকে খুব হাসি খুশি এবং স্বাভাবিক, কাজে কর্মে, অফিসে, কর্মব্যস্ততায়, কিন্তু তারা ভিতরে ভিতরে একটা বিষণ্ণতায় ভোগেন। আসলে এটা কিভাবে সম্ভব যে বাইরে আমি ফিটফাট আছি, সবার সাথে আমি ম্যাচিং করে চলতেছি, সব কাজ করতেছি, কিন্তু ভিতরে ভিতরে এই যে বিষণ্ণতা, এটা আসলে কিভাবে সম্ভব? এটা আসলে ভীষণভাবে খুব একটা স্বাভাবিক ব্যাপার। তো আমরা খুব সারপ্রাইজড হয়ে যাই তখনই যে আমরা তো দেখলাম হাসি খুশি আছে, ফেসবুকে পোস্ট দিচ্ছে, কিন্তু সাডেনলি হয়তো আমরা খুব অনাকাঙ্ক্ষিত কিছু নিউজ গুলা দেখি। তো সেখান থেকে আমরা খুব অবাক হই। তো এটা আসলেই খুব স্বাভাবিক। এই জন্যই বলছি যে আমরা না অনেক সময় মানে আমরা একটা মাস্ক পরে থাকতে খুব পছন্দ করি যে আমাকে আসলে অন্যরা কিভাবে দেখতে চায় সেই জায়গাটা আমরা পছন্দ করি। হ্যাঁ, আমি যে ভিতরে কি আছে সেটাকে আসলে দেখাতে আমরা খুব একটা পছন্দ করি না। এটার কারণটা হচ্ছে যদি আমি যাই তো আমি একটু ছোটবেলার ব্যাপারটা বলি। আহ ছোটবেলায় হয়তো কোনো কারণে বাবা মা দেখলো যে বাচ্চাটা খুব হাসি খুশি আছে। তো আমরা অনেক সময় না পরিচিত করার সময় আমরা বলি যে আমার ওই বাচ্চাটা খুব হাসি খুশি, হ্যাঁ সবকিছুতে বেশ সুন্দর এবং আমার কথা শোনে। এই যে একটা পরিচিত করে দিলাম আমি আমার সন্তানটাকে, তখন কিন্তু ওই ওই পরিচিত করার ফলে কি হয় একটা পজিটিভ একটা ভাইবস পাচ্ছে, বা অন্যরাও বলছে ও আচ্ছা তাই তো বাচ্চাটা খুব হাসি খুশি। বাচ্চাটা কিন্তু অবচেতন মনেই ওই হাসি খুশি থাকাটাকে প্রেফার করে এবং সে দেখায় সবাইকে যে আমি হাসি খুশি আছি। তো কষ্টটা যে প্রকাশ করতে হয় এটা আমরা আসলে অনেক সময় শিখি না। তো এটা ভীষণভাবে একটা স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা আমাদের ইমোশনাল ব্যাপারগুলোকে অনেক সময় হাইড করতে চাই। তার প্রধান রিজন আমি বলেছি যে আহ, আমি যে দুর্বল, আমার যে মনটা খারাপ। ফর এক্সাম্পল আমি যদি বলি একটা অফিসের সিইও, তাকে আসলে আমরা একভাবে পারসিভ করছি, কিন্তু ওই সিইও যে মনে কষ্ট পেতে পারে বা তার মনে কোনো বিষয় নিয়ে কষ্ট আছে, তখন সে হয়তো মনে করে যে না আমার যারা ফেলো আছে বা আমার যারা এমপ্লয়ি আছে আমাকেই যদি ভেঙে পড়তে দেখে তাহলে আসলে তারা কিভাবে কাজ করবে। তো ওই জায়গাটা থেকে সব সময়ের জন্য আমরা যে বাহিক যে বিহেভিয়ারটা আমরা দেখছি যে হাসি, এইটা যে তার আসলে অ্যাকচুয়াল ইমোশন হবে সেটা কিন্তু নাও হতে পারে। আবার
সেটা এমনও না যে তাই বলে যে আমরা হাসি খুশি দেখছি সবসময়ের জন্য, দেখলেই মনে করব যে না সে আসলেই কষ্টে আছে, এটাও না। তার ইমোশনটা কতটুকু সত্য সেটা হয়তো আমরা তার সাথে আরো একটু কথা বললে, তার সাথে কানেক্ট করলে হয়তো আমরা আসলে বুঝতে পারবো। হ্যাঁ, তো বন্ধু হয় না, না তো আমরা কাছের মানুষ কিন্তু অনেক সময় ভুল করি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আসলেই যে মানুষগুলো কাছের, সে মানুষগুলো আসলে কোন লক্ষণগুলো দেখলে বুঝতে পারেন যে তার হাসি বা স্বাভাবিক আচরণের ভিতরে তার বিষণ্ণতাটা আছে? হুম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে কাছের মানুষ কাছের না, যেটা আমি প্রতিনিয়ত ফেস করছি। আমি মূলত আসলে স্টুডেন্টদেরকে নিয়ে আমার মেইনলি ফোকাস ওরিয়েন্টেড কাজ আসলে। আমি খুব কষ্ট পাই যখন আসলে আমাকে বলে যে ম্যাডাম মা বাবাকে জানানো যাবে না। তো আমি বললাম তুমি তো সব থেকে বেশি কষ্টে আছো, তোমার তো মা বাবা সব থেকে আপন। বলছে না ম্যাডাম, মা বাবা কিন্তু আসলে আমার আপন না। এখন আপনি চিন্তা করেন যে একটা মানুষ যখন সে কষ্টে আছে সে আসলে প্রথম কার কাছে যায়? আমরা কিন্তু আসলে প্রথম যখন ভূমিষ্ঠ হই তখন তো মা বাবার মাধ্যমেই আমাদের কিন্তু জীবনটা শুরু হচ্ছে। কিন্তু আস্তে আস্তে বড় হওয়ার মাধ্যমে আমরা কিন্তু সেখান থেকে ইমোশনালি আমরা অনেকটা দূরে সরে যাচ্ছি, আমি কিন্তু আর কাছের মানুষ মনে করতে পারছি না। আমি এরকম প্রচুর আছে যে তারা টোটালি বাবা মাকে জানাতেই চায় না যে তারা কষ্টের মধ্যে আছে। এন্ড তাদেরকে দেখে বোঝারও উপায় নেই। মা বাবা অনেক সময় আমার কাছে এসে বলে যে ম্যাডাম আমি তো দেখছি সবকিছুই বেশ ভালোভাবে করছে, লেখাপড়া করছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, আমি তো জিজ্ঞাসা করলে বলে যে ভালো আছি। তো সেই জায়গাটা থেকে তো এটা যে তার সমস্যা বা সে যে কষ্টে আছে এটা তো আমার কাছে কখনো মনে হয়নি। তার মানে এই যে কাছের মানুষরাও কিন্তু, কাছের মানুষ হিসাবে সে যেমন আসলে শেয়ার করতে পারছে না, তেমনি কাছের মানুষগুলাও কিন্তু অনেক সময় আসলে অবজার্ভ করতে পারছে না, কারণ তার কাছে মেসেজটাই কিন্তু যাচ্ছে আসলে সে ভালো আছে। অনেক সময় ওভার দি ফোন কিন্তু মেসেজ দেয় যে আমি ভালো আছি। এখন আসলে যে আসলেই আহ শেয়ারও করছে না, খুব চুপ থাকছে, কিন্তু কিছু প্রকাশভঙ্গি আমরা কিন্তু আসলে দেখতে পাই তার মধ্যে। হ্যাঁ, যখন একটা মানুষ আসলে অনেক দিন ধরে কষ্টে থাকে তখন কিন্তু আমরা আসলে কিছু প্রকাশভঙ্গি দেখতে পাই। কিন্তু আমাদের ওই যে দেখার যে দৃষ্টিভঙ্গি, আসলে আমি অবজার্ভ করছি কিনা, মানে আমরা জাস্ট দেখা আর অবজারভেশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যে আমি যখন আসলে অবজার্ভ করছি যে এই ব্যাকগ্রাউন্ডে কি কি আছে আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখছি। হ্যাঁ, যে ব্যাকগ্রাউন্ডে এটা লেখা আছে বা ব্যাকগ্রাউন্ডের প্যাটার্নটা এরকম। কিন্তু আমি যদি জাস্ট তাকিয়েই যাই আমি কিন্তু আসলে পুরোপুরি ফোকাস দিতে পারছি না। হ্যাঁ, কি কি আছে, ছোট 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 অনেক বিষয় ফোকাস দিতে পারছি না। তাহলে যখন এরকম মনে করে তখন কিন্তু সে ব্যক্তিটিও পুরোপুরি অবজার্ভ করতে পারছে না। এখন আসা যাক যে আসলে ফিল করছে যে হ্যাঁ আমাদের আসলে কিছু প্যাটার্ন দেখা দরকার বা কোন সাইডগুলোতে মনোযোগ দেওয়া দরকার, সেখানে যদি আমি আসি তাহলে প্রথম একটা বিষয় আম, আমি বলবো যেটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে আগ্রহের একটা পরিবর্তন। মানে আপনি সবসময় দেখেছেন আপনার সন্তান বা আপনার কাছের বন্ধু কোনো একটা বিষয়ে ভীষণ আগ্রহ ছিল, কিন্তু ধীরে ধীরে তার আগ্রহটা কমে যাচ্ছে। এই যে হঠাৎ যে ধীরে ধীরে আগ্রহ কমে যাচ্ছে, হঠাৎ হয়তো বন্ধুদের মাঝে আসতো বা সেই হয়তো গেট টুগেদারের প্ল্যান করতো, কিন্তু কোথাও হয়তো দেখছেন সে আর গেট টুগেদারের কথা বলছে যেমন না, তেমনি ভাবে আপনারা প্ল্যান করছেন কিন্তু গেট টুগেদারে আসছে না। তার মানে সে যে নিজেকে গুটিয়ে নিচ্ছে, তার যে আগ্রহগুলো হারিয়ে যাচ্ছে, এটা একটা প্যাটার্ন। আরেকটা সে নিজেও খেয়াল করতে পারে বা বাসার অন্যান্য যারা সদস্য আছে তারাও কিন্তু খেয়াল করতে পারে যে তার ঘুমের একটা পরিবর্তন হচ্ছে। হয়তো সে অনেক বেশি ঘুমাচ্ছে, আবার হতে পারে যে সে অনেক কম ঘুমাচ্ছে। এটা একটা। আরেকটা হচ্ছে যে অনেক সময় কিন্তু কথার ছলে বলে যে আমি তো আসলে আগে আগ্রহ পেতাম, আগে অনেক মোটিভেশন ছিল আমার, এখন আর আমার কোনো মোটিভেশন নাই। যেমন রিসেন্টলি আমাকে একটা স্টুডেন্ট বলছিল যে ম্যাডাম এত মোটিভেশন নিয়ে আমি ভর্তি হয়েছি একটা নামকরা ইউনিভার্সিটি, আমি নাম না বলি,
কিন্তু আমার সেই মোটিভেশনটা নাই। আমার কাছে মনে হচ্ছে আমি জাস্ট করে যাচ্ছি, কিন্তু যে আগ্রহ নিয়ে আমি ভর্তি হয়েছিলাম সেই মোটিভেশনটা কিন্তু আমার নাই। সো এটা একটা প্যাটার্ন হতে পারে। আরেকটা দেখা যায় যে সে হয়তো অনেক বেশি কষ্টে আছে, বাট সে তার অ্যাক্টিভিটি মানে কাজের ব্যস্ততা অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছে। সেখানে হয়তো সে এতটা কাজ করতো না, কিন্তু সে অনেক বেশি ব্যস্ততাকে বাড়িয়ে দিয়েছে, কারণ সে ওই যে পেইনটা, এই পেইনটাকে সে ফেস করতে চাচ্ছে না। সে তার অ্যাক্টিভিটির মাধ্যমে পেইনটাকে রিমুভ করার চেষ্টা করছে, কিন্তু আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় আচ্ছা বেশ ভালো তো, খুব অ্যাক্টিভ হয়ে গেছে হ্যাঁ আগের তুলনায়। সো আমরাও কিন্তু এই জায়গাটাতে আসলে ওভারলুক করে যাই। এটা একটা প্যাটার্ন। আরেকটা হচ্ছে যে যদি আমরা দেখি যে তার ঘন ঘন আসলে তার মুডের পরিবর্তন হচ্ছে, হ্যাঁ এই হয়তো অনেক বেশি খুশি থাকছে, আবার হঠাৎ করে সে রেগে যাচ্ছে, হ্যাঁ যেটা হয়তো কখনো আমরা দেখিনি। যেটাকে আমরা খুব সহজ ভাষায় যদি বলি যে অল্পতে রেগে যাচ্ছে, এটাও একটা প্যাটার্ন হতে পারে। আরেকটা হতে পারে যে মানে খুব ছোট ছোট আসলে অবজারভেশন, যে গল্পের ছলে হয়তো বলছে হ্যাঁ আমার সবকিছু চলছে, কিন্তু আমি না কাউকে খুশি করতে পারছি না। আবার অনেক সময় বলে বসে আমাকে দিয়ে কিছু হবে না। আমরা কিন্তু আসলে এই যে কথাগুলাকে, এগুলাকে ভীষণভাবে ওভারলুক করে যাই। আমরা অনেক সময় বলে বসি আরে কে বলেছে তোকে দিয়ে হবে না, নিশ্চয়ই হবে, হ্যাঁ তো এই যে বললাম, আমি ভাবছি যে আমি খুব মোটিভেট করছি, কিন্তু আমি খুব একটা ভেতরে প্রবেশ করছি না বা তার কষ্টটা বোঝার চেষ্টা করছি না। কাজেই এটাও একটা প্যাটার্ন হতে পারে। আরেকটা আমার কাছে মনে হয় যে আরেকটা বিষয় যেটা আমি হয়তো কিছুটা বলেছি, সোশ্যাল যে উইথড্রল গুলা, হ্যাঁ ধীরে ধীরে কিন্তু যখন আসলে খুব বেশি বিষণ্ণতার মধ্য দিয়ে যায়, তখন কিন্তু সে একটু 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 করে গুটিয়ে ফেলার চেষ্টা করে, কারণ ওই যে মোটিভেশনটা হারিয়ে ফেলেছে তো। সো একটু একটু করে গুটিয়ে ফেলার চেষ্টা করে। হয়তো দেখবেন যে যে বন্ধুটি নিয়মিত ক্লাস করতো, হঠাৎ করেই দেখছি যে কখনো ক্লাসে আসছে কখনো আসছে না। ওইটা কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না, যে ভাবছি যে হয়তো কোনো কারণে আসছে না, কিন্তু সে কিন্তু আসলে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে ফেলছে। সো এটা একটা প্যাটার্ন। সো বেশ কয়েকটা আমার কাছে মনে হয় যে আমি বলেছি। তো এরকম ছোট ছোট বিষয় যদি আসলেই আমরা খুব খেয়াল করি, তাহলে আমরা ওই যে কাছের মানুষ সত্যিই কষ্টে আছে কিনা সেই জায়গাটা আমরা বুঝতে পারবো বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আপনার চমৎকার কাছের মানুষ আসলে কাছে কিনা বা কাছের মানুষ আসলে কিভাবে আসলে আমাদের ডিপ্রেশন থেকে রক্ষা করতে পারে কিনা এই ব্যাপারে একটা চমৎকার বক্তব্য আপনি আমাদের মাঝে বললেন। ম্যাডাম, এরপর আমি যদি আরেকটু ভিতরে জানার চেষ্টা করি যে মানুষ আসলে কেন নিজের ডিপ্রেশনটা অন্য মানুষের কাছ থেকে লুকানোর চেষ্টা করে, মানে এর প্রধান হুম কারণ কি যে মানুষ আসলে চায় নিজেকে সুখী দেখাতে? আপনি দেখবেন হুম ফেসবুকে মানুষ ভালো ভালো নিউজ গুলোকে শেয়ার করে, মানুষ দেখানোর চেষ্টা করে হুম আমি তার থেকে অনেক বেশি ভালো আছি, সুখে আছি, এবং ওই পোস্টগুলোতে প্রচুর লাভ রিয়াক্ট হয়, মানুষজন প্রচুর শেয়ার করে। এর বদলে আপনি দেখেন যে আপনি কষ্টে আছেন, কেউ দেখা যাচ্ছে যে আপনাকে রিয়াক্ট করতেছে না। ইভেন ফেসবুকে আপনার কান্নার রিয়াক্ট দিলেও সেটার রেসপন্সিবিলিটি মানে সেটার অনেক বেশি পরিমাণে রাইট ইয়ে কমে যায়। তো এই যে মানুষের সবসময় ভালো দেখানোর প্রচেষ্টা এবং মানসিক ডিপ্রেশন বা কষ্ট লুকানোর চেষ্টা, এটা মানুষ কেন করে? আহ বেশ ভালোই বলেছেন। আসলেই আমরা লুকানোর চেষ্টা করি। আহ সত্য কথা বলতে এই যে ফেসবুকে যে ভালো ভালো পোস্ট দেখি না, আমার কাছে মনে হয় আমি অনেক পেয়েছি। এই পোস্টগুলো দেখে অনেক বড় একটা অংশ কিন্তু ডিপ্রেশনে পড়ে। হ্যাঁ, যখন আমরা অন্যের ভালো পোস্টটা দেখছি, তখন সে সুখী দেখানোর চেষ্টা করছে না সে আসলেই সুখী আছে, এইটা বোঝার বদলে আমরা যেটা করা শুরু করি, আমরা আসলে নিজের সাথে কম্পেয়ার করা শুরু করি। তো এই ভালো ভালো পোস্ট দেখে কিন্তু অনেক বড় একটা অংশ আছে তারা আবার ডিপ্রেশনে পড়ছে। তো এখন আসা যাক যে আমরা যে আসলে লুকানোর চেষ্টা করছি, একটা গ্রুপ কিন্তু লুকানোর যেমন চেষ্টা করছে, সুখী সুখী দেখাচ্ছে বা অনেক পোস্ট দিচ্ছে, আরেকটা গ্রুপ কিন্তু আসলে এই পোস্ট দেখে ডিপ্রেশনে পড়ছে। তাহলে আসলে কি কারণে হচ্ছে? আহ এটা যদি আমি একটু বলতে চাই, তাহলে আমি বলবো আসলে দুইটা মেজর কারণ আমার কাছে মনে হয়। একটা হতে পারে সাইকোলজিক্যাল ইস্যুস, আরেকটা আসলে সোশ্যাল ইস্যুস। যদি এটাকে আমি আরেকটু বিস্তারিত ভাবে বলি, তাহলে উম
আমাদের কিন্তু সমাজে একটা বড় ধরনের একটা স্টিগমা কাজ করে যে আমি যদি আমার, যেমন আমি কিন্তু ডিরেক্টলি বলতে শুনেছি, ম্যাডাম উইকনেস পিপলদেরকে তো কেউ লাইক করে না, উইকনেস পিপলদেরকে তো কেউ বন্ধু বানাতে চায় না। তার মানে আমি চাইছি সব সময়ের জন্য নিজেকে স্ট্রং করতে, যেন সে আমাকে বন্ধু হিসাবে নেয়। তো এই যে একটা স্টিগমা কাজ করে যে আমি যদি আমার সমস্যার কথা বলি, তাহলে আসলে মানুষ আমাকে দুর্বল ভাববে, মেবি আমাকে গ্রুপে ইনক্লুড করবে না। সো এই যে বি উইথ দ্য গ্রুপ, এই গ্রুপে থাকার জন্য, এবং আমি মনে করছি যে আমার উইকনেসটাকে বা আমার মনের কষ্ট বলাটা অ্যাকচুয়ালি আমার উইকনেস, মানে আমার ব্যক্তিত্বেরই একটা উইকনেস, তখনই কিন্তু আমরা আসলে এটাকে লুকানোর চেষ্টা করি। আরেকটা যেটা বললাম, ওই যে আমাকে যেমন বললো যে ম্যাডাম উইকনেসটা তো শেয়ার করলে আমাকে বন্ধু হিসেবে নিবে না, তার মানে আমি গ্রুপ থেকে ছিটকে পড়বো। এই যে একটা বিষয় যে আমার বন্ধুরা আমাকে ছেড়ে দিবে। আবার অনেক সময় হয় আমাকে বলে যে ম্যাডাম বলে কি লাভ আছে, বললে তো আসলে আমার পরিবার বুঝবে না, আমার পরিবার কিন্তু আমার কাছের মানুষ তো আমাকে বুঝবে না। এইখানে কিন্তু অনেক বড় একটা রিজেকশনের ভয় কাজ করে। আরেকটা আছে, মানে আমি দুইটা কারণকে একটু ব্যাপকভাবে আর কি বলছি। আরেকটা কারণ আছে যে নিজেকে পুরোপুরি বোঝাতে না পারা। তার মানে এখানে কিন্তু একটা কমিউনিকেশন স্কিলের ব্যাপার আছে। হয়তো আমরা বোঝাতে চাচ্ছি একটা কথা যে আমি তোমার কোনো বিহেভিয়ারে কষ্ট পাচ্ছি, সেটা হয়তো খুব অ্যাপ্রোপ্রিয়েটলি আমি শেয়ার করতে পারছি না। সামহাও আমি বলছি কিন্তু অনেকটা একটু নেতিবাচক ভাবে বলছি, হয়তো অনেক সময় শাউট করে বলছি। তখন অপর পার্সন আমাকে বোঝার বদলে দোষারোপ করা শুরু করে। এই যে মানে নিজেকে বোঝাতে না পারার একটা ভয় তৈরি হয় যে আসলে তো বলে লাভ নাই, বরং আমাকে উল্টা দোষারোপ করবে। তো এর থেকে বেটার হচ্ছে আমি লুকিয়ে রাখি। আরেকটা, অলরেডি আমি শুরুতে বলেছি যে আমরা না কালচারালি আসলে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে, খুব স্ট্রং থাকার একটা মেসেজ দিয়ে দেই যে ইউ আর বয়, ইউ ক্যান নট ক্রাই। সো এই যে সামাজিকভাবে আমি চাই আমাকে স্ট্রং দেখাতে, এটা একটা কারণ। সো লুকানোর আসলে দুইটা মূলত কারণ থাকে, বেশ কিছু সাইকোলজিক্যাল ইস্যুস থাকছে যেটা আমার ব্যক্তিত্বের মধ্যে আছে। আর একটা হচ্ছে সোশ্যাল, মানে সোসাইটি আসলে আমাকে কিভাবে নিবে, আমি যদি শেয়ার করি আমাকে কিভাবে নিবে। যেমন আমাদের কাছে যখন আসে, যখন অনেক অনেক খুব মানে পার্সোনাল কথা বলছে, খুব সেন্সিটিভ ইস্যুস নিয়ে কথা বলে, তখন কিন্তু সাথে সাথেই প্রশ্ন করে যে ম্যাডাম আসলে আমি বুঝতে পারছি না আপনি আমাকে কিভাবে নিবেন, আপনি হয়তো আমাকে ভালোভাবে নিবেন না। হ্যাঁ, তো এটা একটা ব্যাপার কাজ করে। আরেকটা আমি খেয়াল করে দেখেছি যে কি কারণে লোকায়, যেমন এই যে আমি বললাম যে বাবা মাই তো আমাদের আসলে প্রধান একটা জায়গা যেখানে আমরা শেয়ার করতে পারি। সেখানে দেখা যায় আমাকে খুব বেশি পরিমাণে বলে যে না ম্যাডাম, বাবা মাকে তো শেয়ার করা যাবে না, বাবা মার জন্য এটা একটা বার্ডেন হয়ে যাবে। তার মানে বাবা মা অনেক কিছুই সহ্য করছে, বাবা মার বয়স হয়ে গেছে, সো আমি আর বাবা মাকে আসলে বলতে চাই না, কারণ বাবা মার এটা অনেক কষ্টের হতে পারে, আমি যে কষ্টে আছি এটা হয়তো বাবা মা নিতে পারবে না। এই যে মনে হয় যে আমার সমস্যাটা অন্যের কাছে বার্ডেন হতে পারে, এটার কারণেও কিন্তু আসলে আমরা আসলে বলতে চাই না, আমরা সাধারণত লুকিয়ে রাখি। আরেকটা আছে যে ওই যে পরিচয় হারানোর একটা ভয় কাজ করে যে আমাকে তো সব সময় দেখেছে খুব স্ট্রং, তাহলে আমি যদি বলি তাহলে তো আমাকে আসলে এখন আজকের পর থেকে একটু ভিন্নভাবে দেখবে। তো এই যে একটা হারানোর ভয় থাকে। সো দুইটা কারণ মূলত, আমি আবার রিপিট করছি, যে একটা সাইকোলজিক্যাল আর একটা সোশ্যাল, এই দুইটা কারণে সাধারণত আসলে আমরা লুকিয়ে থাকি। কিন্তু আহ এটা প্রকাশ করাটা কোনোভাবেই আসলে দুর্বলতা না, এটা অবশ্যই একটা, আমি বলবো যে একটা স্ট্রেংথ, যে আমি আমার ইমোশনটাকে আমি আরেকজন মানুষের কাছে এক্সপ্রেস করতে পারছি। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমরা বিষণ্ণতা নিয়ে কথা বলছিলাম, ডিপ্রেশন নিয়ে কথা বলছিলাম। আহ, ম্যাডাম, সবসময় ভালো আছি এবং অতিরিক্ত হাসি খুশি থাকার পেছনে একটা গভীর মানসিক কষ্ট অবশ্যই থাকতে পারে, সেটা আপনার ডিসকাশন অলরেডি আমরা জেনেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ যখন দীর্ঘদিন নীরব বিষণ্ণতা বা ডিপ্রেশনে থাকে, এবং সেটা যদি কেউ অবহেলা করে, হতে পারে আমি নিজে এটাকে অবহেলা করছি, আমি বুঝতেছি না এটা আসলে বিষণ্ণতা,
কিংবা আমার পারিবারিক ভাবে, সামাজিক ভাবে বন্ধু যারা আছে তারা কেউ বুঝে উঠতে পারতেছে না। কিংবা হয়তো আমি অফিসে গিয়ে বললাম আমার ভালো লাগছে না, কেউ হয়তো বুঝতেছে না যে তার কেন ভালো লাগতেছে না, মনে করতে পারছে যে তার সে হয়তো অফিস থেকে ফাঁকি দিতে যাচ্ছে। কোন একটা স্কুলের স্টুডেন্ট, তার হয়তো আসলেই মন খারাপ লাগছে, সে হয়তো বলছে যে আমি ক্লাসটা করবো না। এবং হয়তো ফ্যামিলিতে সে কোনো কিছু হতে চায়, সে হয়তো হুম ডাক্তার হতে চায় কিন্তু তাকে ইঞ্জিনিয়ারিং এ পড়ানো হলো, তার একটা মনোকষ্ট। এই যে দীর্ঘদিন নীরব হুম একটা তিলে তিলে থাকা ডিপ্রেশন, এটি তার ব্যক্তিগত, পারিবারিক এবং কর্মজীবনে আসলেই কি ধরনের প্রভাব ফেলতে পারে, শর্ট টার্ম এবং লং টার্ম? হুম এটা অনেক অনেক বেশি পরিমাণে প্রভাব ফেলে। হ্যাঁ, যখন আসলে এটা লং টার্মে থাকছে, ব্যাপার হচ্ছে যে খুব ছোটখাটো বিষয়ে আমাদের মন খারাপ হতে পারে। হ্যাঁ, আজকের একটা এক্সাম খারাপ হলো, আমাদের মন খারাপ হতে পারে। এটার প্রভাব হয়তো খুব অল্প সময়ের জন্য থাকে। এটা হয়তো বা কারো কারো ক্ষেত্রে 2-3 দিন থাকলো, তারপরে আবার ঠিক হয়ে গেল। কিন্তু এই যে আমার মনটা খারাপ আছে বা আমি কাজ করতে পারছি না, এইটা যদি আসলে লং টার্ম হয়, লং টার্ম বলতে আমরা যদি একটা টার্ম, একটা পিরিয়ডকে ইউজ করি, যেটাকে আমরা বলি সাধারণত যে 2 সপ্তাহের বেশি, আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব ইন্টেন্স হলে 2 সপ্তাহের কম। তাহলে এই যে 2 সপ্তাহের বেশি যদি হয়ে থাকে, তাহলে তার ডেফিনেটলি ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে এবং তার কর্মজীবনে অনেক বড় প্রভাব ফেলে। এখন আসা যাক যে আসলে ব্যক্তিগত জীবনে কেমন প্রভাব ফেলে। যখন সে আসলেই কাজ করতে পারছে না, তখন কিন্তু সে তার ক্যাপাসিটিকে প্রশ্ন করা শুরু করে যে আমি তো আসলে আগে কাজ করতাম, আমি তো এখন পারছি না। তার মোটিভেশন কমে যাচ্ছে, তার যে সেলফ যে রেসপেক্টটা, এটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে। তো যখন সে তার ক্যাপাসিটিকে প্রশ্ন করা শুরু করে, তার সেলফ রেসপেক্টটা কমতে শুরু করছে, একই সাথে তার ঘুম হচ্ছে না, তার মনোযোগ দিতে পারছে না, তখন কিন্তু ধীরে ধীরে সে নিজেকে গুটিয়ে ফেলছে। তাহলে তার যদি একদম ব্যক্তিগত জীবন ধরি, ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট, সে কি করছে, সে কিন্তু ক্লাসে যাচ্ছে না, এটা কিন্তু তার আসলে ব্যক্তিগত জীবনে অনেক বড় একটা প্রভাব ফেলছে। পারিবারিক জীবনে কিভাবে প্রভাব ফেলে, তখন যে আসলে নিজেকে গুটিয়ে ফেলছে, ভীষণ কষ্টে আছে, পরিবারের সাথে কিন্তু তার সম্পর্কটা খুব একটা ভালো যায় না। যদি কখনো মা জিজ্ঞাসা করে, আমার কাছে এমনও আছে অনেক সময় বলে যে মা ফোন দিয়েছে, আমার ম্যাডাম কথা বলতে ইচ্ছা করছে না। কিন্তু মা আর বাবা হয়তো বুঝতে পারছে না যে তার সন্তানটি, তার ছেলে অথবা মেয়েটি কি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। সে বরং মনে কষ্ট পাচ্ছে যে আমার সন্তানটি এখন আর আমাকে সময় দেয় না, বা হতে পারে আমার হাজবেন্ড আর আমার ওয়াইফ আমাকে এখন আর সময় দিচ্ছে না। হ্যাঁ, তো এইটা তার সম্পর্কের উপরে কিন্তু অনেক বড় একটা নেতিবাচক প্রভাব ফেলছে। আরেকটা আসা যাক যে কর্মজীবন। এখন স্টুডেন্ট লাইফের যেমন একটা কর্মজীবন আছে, তেমনি ভাবে যদি আমি বলি যে একজন যে জব করছে, তার ক্ষেত্রে কি হচ্ছে, সে যখন আসলে দীর্ঘদিন ধরে এটাকে অবহেলা করছে, কষ্টগুলাকে চেপে রাখছে, সে কিন্তু আসলে কাজে মনোযোগ দিতে পারবে না। তো যখন সে কাজে মনোযোগ দিতে পারবে না, খুব স্বাভাবিকভাবেই সে অন্যদের সাথে মানে অন্যদের তুলনায় সে কম কাজ করছে, তখন সে যখন দেখে যে তার পাশের ডেস্কে বসে একজন বেশ আছে, বেশ এগিয়ে যাচ্ছে, সে কিন্তু তার সাথে আসলে কম্পেয়ার করা শুরু করে। তখন তার প্রোডাক্টিভিটি কমে যায়, কাজে সে কম্পেয়ার করা শুরু করে। এই যে কম্পারিজনটা তার মধ্যে শুরু হলো, এইটা ভীষণ ভাবে তাকে পীড়া দেয়। সে মনে করছে যে আমি পারছি না, অন্যরা তো ঠিকই পারছে, হ্যাঁ আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না। তো মূলত 3টা ক্ষেত্রে প্রভাব পড়তে পারে, এবং যদি আমরা আসলে অনেকটা সময় অবহেলা করে থাকি, তাহলে এই 3টা ক্ষেত্রে আসলেই একটা নেতিবাচক প্রভাব পড়ে থাকে। হ্যাঁ, আহ, আচ্ছা। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমরা এখানে দেখছি যারা জয়েন করেছে অনেকেই ইয়াং জেনারেশনের মানুষ, অবশ্যই তারা প্রশ্ন করবে আপনাকে। হুম ম্যাডাম, আপনার কাছে কি মনে হয় যে কিছু মানুষ, কিছু মানুষের সাথে চলাচল করলে বা তার সাথে কথা বললে অনেকের আসলে খারাপ লাগে? হয়তো সে একটা কাজ নিয়ে গেছে, সে একটা নতুন প্রত্যয়ে কাজ করা স্টার্ট করছে, ওই মানুষটা হঠাৎ করে হুম তাকে ডিমোটিভেটেড করলো বা কোনো একটা কারণে তাকে বকাঝকা করলো, অথবা তাকে কখনো খুঁজে বের করার চেষ্টাই করলো না যে আসলে সে কিসে ভালো, হুম কারণ প্রত্যেকটা মানুষ তো ডেফিনেটলি কোনো না কোনো হুম স্পেশাল স্কিল নিয়ে থাকে। তো কখনো কি এটা হতে পারে অফিসের বস, হতে পারে শিক্ষক,
হতে পারে বাসার কেউ বা ফ্যামিলির কেউ। কখনো কি ম্যাডাম এটা মনে হয় যে একটা মানুষের যারা তাকে মানসিকভাবে কষ্ট দেয় তাদেরকে কোনোভাবে এড়িয়ে চলা উচিত, অথবা কিভাবে তাদের সাথে কথা বলা শুরু করলে বা তাদের সাথে চললে আসলে আমি নিজেও খারাপ থাকবো না, পাশাপাশি আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স বা আমার স্টাডি লাইফ ব্যালেন্সটাও ঠিক মতো আমি করতে পারবো? হুম। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমার কাছে মনে হয়, যে এটা আসলে আমরা ভীষণ ভীষণ ভাবে ফেস করি। হ্যাঁ, তো ওই জায়গাটাতে ডেফিনেটলি যে যে আমরা কিন্তু একটা প্রত্যাশা করি যে আমাদের কাজের প্রশংসা করবে। হ্যাঁ, অনেক সময় আমরা পরিবার থেকে প্রত্যাশা করি যে আমার কাজের একটা প্রশংসা করবে, বা আমার পার্টনারের কাছ থেকে আমরা অনেক সময় প্রত্যাশা করি যে আমার কাজের প্রশংসা করবে, কিন্তু দেখা যায় প্রশংসার বলে আমার যে ভুলগুলা আছে, এই যে যদি এরকম হয় যে আমি আসলে রিপিটেডলি দেখছি যে হ্যাঁ সে আসলেই আমার আমাকে আসলেই খুব নেতিবাচক ভাবে কথা বলছে, সেই জায়গাটাতে একটা হেলদি বাউন্ডারিজ করাটা ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। আমি যদি খুব সহজ একটা উদাহরণ দেই, যে আপনি হয়তো বের হচ্ছেন, প্রতিদিনই আপনার পাশের ফ্ল্যাটের একজনের সাথে দেখা হচ্ছে, তো সে দেখে আপনাকে বলছে যে আজকে আপনার আউটফিটটা ভালো নয়, আপনাকে খুব একটা ভালো দেখাচ্ছে না। তো এভরিডে কিন্তু আপনি এটা শুনছেন। তো সেক্ষেত্রে এই কন্ট্রোলটা কিন্তু আপনার হাতে আছে দুই ভাবে। একটা হচ্ছে যে আপনি চাইলে কিন্তু আসলে তাকে এড়িয়ে যেতে পারেন, কারণ আপনার ওই নেগেটিভ কমেন্টসটা অ্যাকচুয়ালি নেয়ার দরকার নাই। এক, আর যদি এমন হয় যে আসলে আপনি এড়াতে পারছেন না, তখন আপনি নিজের দিক থেকে তাহলে কি করতে পারেন? প্রথমত হচ্ছে আপনি নিজেকেই আসলে একটা প্রশংসা করতে পারেন। তার মানে আমি ওটাকে নিব কি নিব না, মানে উনি তো বলে গেল, সবসময় তো আসলে ওনার বিহেভিয়ারের উপরে আমাদের নিয়ন্ত্রণ নাই। তাহলে এই যে কথাটা আমাকে বললো, এই কথাটা আসলে আমার নেওয়াটা প্রয়োজন কিনা, মানে আপনি যে আউটফিটটা পরে বের হয়েছেন, এটা আসলে আপনি কতটুকু কমফোর্টেবল, আপনার নিজের কাছে ভালো লাগছে কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। দ্যাট মিন্স হচ্ছে যে যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে আসলে আমরা সচেতন হয়ে যাব এবং আমরা একটু হেলদি বাউন্ডারিজ, আমি কিন্তু আবারও বলছি হেলদি বাউন্ডারিজ, তার মানে এইটা এই না যে আমি আমি কিন্তু আসলে আমরা কেউই অন্যরা যে নেগেটিভ কথা বলছে সবসময়ের জন্য আমরা স্টপ করতে কিন্তু পারি না। তাহলে কি আমরা সবার কাছ থেকে দূরে সরে আসবো? না, উত্তরটা হচ্ছে না, আমরা সবার কাছ থেকে দূরে সরে আসবো না। আমার যেখানে মনে হচ্ছে যে হ্যাঁ আমার আসলে এতটুকু আমি কন্ট্রোল করতে পারি, যেটা উদাহরণ দিলাম, খুব সহজ উদাহরণ, হ্যাঁ আমি আমার প্রতিবেশীকে আসলে ওই টাইমটাতে আমি এড়াতে পারি। এক, দুই হচ্ছে প্রতিবেশী যদি সত্যি একটা একটু নেগেটিভ কমেন্টস করে থাকে, আমি সেটাকে রিজেক্ট করতে পারি, কারণ এটা আমার হাতে আছে। আমি কিভাবে নিব, সেই সময়টা আপনি আপনার নিজেকেই প্রশংসা করতে পারেন। সো এভাবে করতে পারি, আমরা একটা বাউন্ডারিজ করতে পারি। এক, আরেকটা হচ্ছে যদি হয় যে না আসলে আমি এড়াতে পারছি না, তাহলে তার সাথে একটা হেলদি কনভারসেশনে যাওয়া, যে তুমি যে সবসময় আমাকে আসলে নেতিবাচক কথা বলছো, তুমি কি বুঝতে পারছো কিনা এইটা আমার মনে কতটা কষ্ট দিচ্ছে। হ্যাঁ, সো এই জায়গাটাতে এক্সপ্রেস করাটা খুব জরুরি। আবার সামটাইমস আমরা চাইলেই কিন্তু একটা বাউন্ডারিজ করতে পারি, মানে অনেকগুলো ওয়ে আছে, সেই ওয়েতে কিন্তু আমরা নিজেদেরকে এইভাবে করতে হুম, জি, শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। ধন্যবাদ ম্যাডাম, আপনার এই প্রশ্ন নিয়ে আহ, অবশ্যই আমার মনে হয় অনেকেই বুঝতে হ্যাঁ। পেরেছেন এই উত্তরটা। ম্যাম, আমার একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে এটা আসলে আমার পার্সোনাল, আমি যদি বলার চেষ্টা করি, আমি অনেকের কাছে শুনেছি যে তোমার তো ভালো চাকরি আছে, তোমার ভালো বাড়ি আছে, গাড়ি আছে, তুমি দেখতে সুন্দর, তোমার সবকিছু ভালো, তোমার স্ট্যাটাস ভালো, তোমার আবার ডিপ্রেশন কিসের? তো একজন মানুষ আসলে টাকা পয়সা হুম। থাকলে, তার পজিশন থাকলে, তার স্ট্যাটাস থাকলে কি হুম। সে বিষণ্ণ হতে পারে না, নাকি তার টাকা পয়সা থাকা বা তার পজিশন থাকাটা আসলে আহ বিষণ্ণতা হতে পারবে না, এমন কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে? তো আমার প্রশ্নটা হচ্ছে ম্যাম, এই যে অনেকেই বলে, এবং আপনি যদি দেখেন যে ফেসবুকের অনেক তারকারা আছে,
বা কেউ যখন ভালো কোনো কাজ করে বা ভালো একটা পজিশনে আছে, সে যখন একটা স্যাড ইমো দেয় যে আমার খারাপ লাগছে, তখন মানুষ কমেন্ট করে যে আপনার তো সবকিছুই আছে, আপনার আবার ডিপ্রেশন কিসের? তো এই যে মানুষের আসলে সবকিছু আছে, ডিপ্রেশন কিসের, এই ধরনের মন্তব্য একজন অ্যাপারেন্টলি ওয়েল এস্টাবলিশড পারসন কিন্তু ভিতরে ভিতরে বিষণ্ণতা ভুগছেন, এই মানুষের উপরে আসলে কি ধরনের প্রভাব ফেলতে পারে? প্রভাব পড়ে, কারণ আহ একজন মানুষ সে ভালো আছে কি নেই সেটা কিন্তু আসলে তার ক্রাইটেরিয়ার উপর নির্ভর করছে। এখন আসা যাক কি ক্রাইটেরিয়া। যে মানুষটি এই কথাটি বলল, তার কাছে কিন্তু একটা জব মানে সুখী থাকা, তার কাছে এটা হচ্ছে আম, টাকা মানেই সুখী থাকা। তার মানে এই যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। কাজেই সে যে যখন ওই স্ট্যাটাস দিচ্ছে, যার আসলে সবকিছু আছে, আরেকজনের কাছে কিন্তু ওই ডেফিনেশনের সাথে ম্যাচ করছে না। বিকজ তার কাছে সেটা হয়তো বা নেই, নেই বলে সে মনে কষ্ট আছে। তো যখন সে আরেকজনেরটা দেখছে, তখন ভাবছে যে আরে তার তাহলে কষ্টটা কি, সে তার কাছে তো মানি আছে। হ্যাঁ, তাহলে তার কষ্টটা কিসের কিসের? কিন্তু যার কাছে আসলেই সবকিছু আছে, এই কে সেট করেছে এই ক্রাইটেরিয়া যে মানি, ভালো একটা জব থাকলেই আসলে সুখী থাকা যায়? আমরা কিন্তু কেউ এই ক্রাইটেরিয়া সেট করিনি, এটা কিন্তু আমাদের সোসাইটি সেট করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু ওই মানুষটি আসলে যে সবার জন্য করছে আমরা দেখছি, খুব ওয়েল এস্টাবলিশ, কিন্তু হয়তো ওই মানুষটি কারো কাছে শেয়ার করতে পারছে না তার কষ্টের কথা। হয়তো সে কারো কাছে সময় চায়, কারোর সাথে হয়তো একটু গল্প করতে চায়, কিন্তু সেটা সে পারছে না। দিন শেষে তার কাছে কিন্তু মনে হচ্ছে আসলেই কি আমি সুখী আছি? তখন কিন্তু যখন ওই যে কথাগুলো আবার বলে যে তোমার কাছে তো সব আছে, তখন কিন্তু সে আবার নিজেকে প্রশ্ন করা শুরু করে, আসলেই কি আমি অসুখী না সুখী, মানে নিজেকে আবার প্রশ্ন করা শুরু করে। হ্যাঁ, তখন কিন্তু তার ডিপ্রেশনটাকে সে অনেক সময় ভাবে যে আম, মানে এটাকে তো কেউ আমাকে আসলে গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ, কিন্তু তার ভাষায় সুখে থাকার সংজ্ঞাটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, তো এইটা ভীষণভাবে তাকে কষ্ট দেয়। কারণ কি, সে তো আসলে আহ ওই খারাপ লাগাটাকে দূর করার জন্যই শেয়ার করেছে। এখন মানুষ সেটাকে দূর করার বদলে কি করছে, যে না, ইউ আর সো গুড, ইউ আর স্ট্রং, সে তোমার আসলে দুঃখ থাকতে পারে না। তখন কিন্তু আসলেই সে এক তো প্রশ্ন করা শুরু করে, এক আসলে সে আরো হাইড করা শুরু করে যে হ্যাঁ তাহলে হয়তো আসলে আমার দুঃখ কষ্ট নিয়ে কথা বলাই উচিত না। এটা যদি হয়ে থাকে, সে যদি আসলে এই জায়গাটায় অ্যাওয়্যার না হয়ে থাকে, তাহলে ভীষণভাবে তাকে তার লাইফে এটা আসলে প্রভাব ফেলে। কারণ সে তো প্রতিনিয়ত নিজেকে কোশ্চেন করছে, সে নিজেও কম্পেয়ার করছে। হুম, এমনও আছে, আমি এটাও শুনেছি যে ম্যাডাম আমার সব আছে, কিন্তু আমি দেখলাম আহ রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে একটা মানুষ এত শান্তি করে ভাত খাচ্ছে, তার হয়তো কাপড়টা ভালো নাই, কিন্তু তার ওই শান্তি করে ভাত খাচ্ছে, এটা দেখে আমার কাছে ভীষণ অবাক লাগলো যে আমার এত কিছু আছে, কিন্তু আমি যখন খাই আমি খুব একটা শান্তি বোধ করি না। কিন্তু ওই মানুষটা কি ভীষণ আরাম করে খাবারটা খাচ্ছে। হ্যাঁ, তো ডেফিনেটলি এটার একটা নেতিবাচক প্রভাব আছে, এবং আমরা চেষ্টা করব এই কথাগুলো না বলার যে তোমার তো সব আছে। হ্যাঁ, বরং আমরা চেষ্টা করব তুমি আসলে কোনো বিষয়ে মনে হয় মন খারাপ আছো, তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। মানে সব থাকা মানেই যে সুখী থাকা, ব্যাপারটা তা নয়। সুখের আসলে ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আপনি একজন কাপল থেরাপিস্ট। আমরা এখন বর্তমান সময়ে দেখছি যে বিবাহ বিচ্ছেদ অনেক বেশি পরিমাণে বাড়ছে। অনেক মানুষ অ্যাপারেন্টলি হতে পারে ডাক্তার, হতে পারে সাইকোলজিস্ট, যারা বিষণ্ণতা কমানোর কথা বলছেন, কিন্তু দেখা গেল যে তাদের পারিবারিক জীবনেও হয়তো অনেক বেশি পরিমাণে বিষণ্ণতা থাকছে, এবং পরস্পর পরস্পরের প্রতি আস্থাটা কমে যাচ্ছে। এবং আমরা একটা কথা সবসময় বলে রাখি যে এখন, আগে যুগে হাজবেন্ড এবং ওয়াইফ পরস্পরের সাথে গল্প করে ঘুমাতে যেত, এখন দুজন দুদিকে ঘুরে 5,000 5,000 10,000 ফেসবুকের ফ্রেন্ডকে সাথে নিয়ে ঘুমায়, এবং তারা পাশাপাশি বসে একসাথে মেসেজের রিলস চালাচালি করে যে কিভাবে দুইজন মিলে একসাথে আকাশ দেখা যায়, চাঁদ দেখা যায়। এই যে ম্যাডাম, কাপলদের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে, এই অনাস্থার জায়গাগুলো তৈরি হচ্ছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে, ভালোবাসাগুলো কমে যাচ্ছে, আস্থাগুলো কমে যাচ্ছে, এবং সম্পর্কে
ফাটল ধরছে, আপনার কাছে কি মনে হয় এটার প্রধান কারণগুলো কি, এবং কিভাবে এই জায়গাটা থেকে আসলে বের হয়ে যাওয়া সম্ভব বলে আপনি মনে করেন? এটার আসলে খুব মানে প্রধান কারণের থেকে আমি বলবো যে এটা আসলে অনেকগুলা কারণ। হ্যাঁ, বিকজ আমাদের সোসাইটি কিন্তু এখন অনেক চেঞ্জ হয়েছে। হ্যাঁ, যেটা হয়তো এই যে আমরা যেটা একটু আগে বললেন যে আমরা পাশাপাশি দুইজন দুইটা মোবাইল ফোন নিয়ে আছি, আগে কিন্তু মোবাইল ফোনগুলো ছিল না। হ্যাঁ, তো এইটা একটা চেঞ্জেস যে এসেছে আমাদের মধ্যে, এই চেঞ্জেস তো অবশ্যই একটা বড় একটা কারণ, যেটা আমাদেরকে নিয়ে যাচ্ছে আসলেই একটু বিপথে নিয়ে যাচ্ছে আমি বলবো। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে আসলেই কি আমরা একে অপরকে বুঝতে কতটুকু পাচ্ছি। হ্যাঁ, কারণ একটা ছেলে বা একটা মেয়ে যখন বড় হচ্ছে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে বড় হচ্ছে, তার বাবা মার ব্যক্তিত্বের একটা প্রভাব থাকছে, সে যে পরিবেশে বড় হচ্ছে সব মিলিয়েই তো একটা তার ব্যক্তিত্ব তৈরি হচ্ছে। আবার মানে দুইজন মানুষ যদি আমি বলি কাপল, তো দুইজন মানুষ তো দুইটা ভিন্ন পরিবেশে বড় হচ্ছে, দুইজনের ব্যক্তিত্ব ভিন্ন, কিন্তু যখন আসলেই একটা রুমে থাকা শুরু করে, বিশেষ করে বিবাহ পরবর্তী যে জীবনটা শুরু করে, সেই সময়টা আসলেই কি আমরা পার্টনারকে কতটুকু বুঝতে পারছি বা বোঝার চেষ্টা কতটুকু করছি, সেটা কতটুকু থাকছে, সেটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, এবার আসা যাক যে যেটা বললেন যে অনেক ডক্টর আছে বা সাইকোলজিস্ট আছে, আসলে তাদেরও কিন্তু তাদেরও পার্সোনাল লাইফে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তো এখানে আমার একটা বলার আছে যে আসলে তারাও কিন্তু মানুষ। হ্যাঁ, ডাক্তাররা যেমন অসুস্থ হয়, ঠিক তেমনি ভাবে সাইকোলজিস্টরাও অসুস্থ হয়। বাট বিচ্ছেদের যদি কারণ বলি, এখন অনেকগুলা ফ্যাক্টর কাজ করে। হ্যাঁ, কার বিচ্ছেদটা কি কারণে হচ্ছে সেটা একটা ইম্পর্টেন্ট। অবশ্যই আমাদের সামাজিক একটা প্রভাব আছে, যে ইন্টারনেট বা এই যে বিষয়গুলো এসেছে, এটার একটা অনেক অনেক বড় প্রভাব আছে। আমি যদি বলি আজকে একটু আগের যে সেশনটা আমি শেষ করলাম, 20 বছরের উপরে তাদের বিবাহিত জীবন, কিন্তু তার প্রধান কমপ্লেনটাই হচ্ছে যে তার পার্টনার অল দ্য টাইম তাকে সময় না দিয়ে অনলাইন নাটক সিনেমা বা এগুলাতে সে ব্যস্ত আছে। এবং সে তাদের লাভ ম্যারেজ, কিন্তু দেখা গিয়েছে যে বিয়ের পরে সে সম্পূর্ণ একটু অন্যরকম দেখলো। এই যে একটা বড় একটা টাইম সে আসলে অনলাইনে ইয়ে মানে কাটাচ্ছে, সে অনেকবার চেষ্টা করেছে যে আসো আমরা গল্প করি, কিন্তু তাকে সেই জায়গাটা থেকে ফেরানো যাচ্ছে না। এইটা মোর দেন 20 ইয়ার্স এর বেশি তার সংসার জীবন, এবং তার সব থেকে বড় কষ্ট হচ্ছে যে তার পার্টনার তাকে সময় দেয় না। হ্যাঁ, তো এই যে পার্টনার সময় দেয় না, পার্টনার আসলে আমাকে বুঝতে পারছে না, পার্টনারের ব্যক্তিত্বটা বা পার্টনারের চয়েস গুলাকেও আমরা অনেক সময় ফোকাস দিচ্ছি না। মূলত আমি বলবো যে পারস্পরিক যে বোঝাপড়ার, সেটার অভাবটাই একটা বড় একটা কারণ হয়ে দাঁড়ায়। বাকি যেগুলো আছে যে মানে ইন্টারনেট বলেন বা সোশ্যাল মিডিয়া বলেন, এটাও অবশ্যই একটা অনেক বড় ফ্যাক্টর। হ্যাঁ, তো কতটুকু আসলে আমরা একে অপরকে বুঝতে পারছি, কারণ একটা বিচ্ছেদের আহ উম, খুব এখানে আসলে জেনারেলাইজ করা যাচ্ছে না যে এটি সবার বিচ্ছেদের কারণ। হ্যাঁ, বিচ্ছেদের কারণ আসলে অনেকগুলো হতে পারে, এবং এটা আসলে এক একটা কাপলের এক একটা কারণ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। এর পাশাপাশি আমি একটু আহ, আমরা একটা প্রশ্ন নিব, মুশফিকা, অবশ্যই প্রশ্ন নিব। আমরা আমাদের অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে আসছি, আমরা কিছু কোশ্চেন নিব ম্যাডাম। তো তার আগে একটু বলে দিতে চাই, আপনি দেখবেন যে ইয়াং জেনারেশনের এখন ডিফারেন্ট টাইপ অফ নেশার প্রতি অনেক বেশি আগ্রহ জন্মাইছে, এবং মানুষ একটুখানি বিষণ্ণ হলে মনে করে আমি একটু সিগারেট ফুকাই, আমি একটু আদার হুম। কিছু হুম। জিনিসপত্র দেই, যেগুলো আসলে কমপ্লিটলি আনইথিক্যাল। তো হুম। এই যে সোসাইটিটাকে খুবই নর্মালাইজ করে নেয়, আমরা হয়তো অ্যাজ আ ডক্টর হিসেবে বলি সবসময় যে ধূমপান হচ্ছে সবকিছুর প্রথম শুরু, এবং মানুষ এটাকে খুব একটা পাত্তা দিতে চায় না, কিন্তু একটু বিষণ্ণ হলে হয়তো সে নেক্সট স্টেপে চলে যাচ্ছে, এবং সে মনে করছে আমি এই জিনিসপত্রগুলো খেলে হয়তো আমার বিষণ্ণতাটা কমে যাবে। তো ম্যাডাম হুম। একটু কি আপনি বলবেন সাইন্টিফিক্যালি আসলেই এই যে বিষণ্ণতা হলে এই নেশার হুম। পণ্যগুলো খেলে মানুষের বিষণ্ণতা কমে কিনা, এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে নেশার যে করাল গ্রাসটা ইয়াং জেনারেশন থেকে শুরু করে সামনের দিকের যে প্রজন্মদেরকে গ্রাস করছে, এখান থেকে আসলেই পুনরুদ্ধার হওয়ার আসলে কোনো উপায় আছে কিনা? হুম। হ্যাঁ,
আসলেই এটা এই মুহূর্তের জন্য আমি বলবো ভীষণ ভীষণ প্রমিনেন্ট একটা বিষয়, যেখানে ইয়াং জেনারেশন মানে আপনি একটু ভাবতে পারেন একটা স্টুডেন্ট যখন, একটা স্টুডেন্ট বলেন আর যে এমপ্লয়ি বলেন, যদি 8 ঘন্টা 9 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকে, তার প্রোডাক্টিভিটি কেমন হতে পারে? তার স্টুডেন্ট রোলও যদি থাকে সেটা কেমন হতে পারে, তার প্রফেশনাল রোলও তাহলে তার প্রোডাক্টিভিটি কেমন হতে পারে। এখন আসা যাক, এই যে স্মোকিং বলছি, সোশ্যাল মিডিয়া বলছি, এই সব কিছুই কিন্তু একটা অ্যাডিকশনের মতো। হ্যাঁ, যখনই আমি খুব স্ট্রেস আউট হয়ে যাচ্ছি, সামহাও আমি অবচেতন মনেই ফোনটা নিচ্ছি, কিছু রিলস দেখছি। তো ওই রিলস গুলো আমার মধ্যে কি করছে, একটা পজিটিভ হরমোন দিচ্ছে, বিকজ আমি খুব মজার একটা রিলস দেখছি। তো যখন আমি স্ট্রেস আউট হয়ে গেলাম, আমি যখন রিলসটা দেখছি, আমার মধ্যে যখন পজিটিভ হরমোন নিঃসরণ হচ্ছে, আমার ব্রেন তখন অটোমেটিক একটা কানেকশন তৈরি করে নেয় যে দিস ইজ দ্য ওয়ে। সো এইটা যেমন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও হচ্ছে, তেমনি ভাবে স্মোকিং এর ক্ষেত্রেও হচ্ছে। খুব স্মোকিং বলেন বা অন্যান্য যেসব নেশা জাতীয় দ্রব্য আছে, সেগুলোর ক্ষেত্রেও হচ্ছে। কিন্তু আপনি একটু ভেবে বলেন, কখনো আপনি প্রবলেমে আছেন, স্মোকিং কি কখনো আপনার প্রবলেমটাকে সলভ করতে পেরেছে কিনা? না। কিন্তু কিভাবে সে মনে করে যে স্মোকিং করলে আমার প্রবলেমটা সলভ হয়? বিকজ সাময়িক একটা রিলিফ পাই, তখন ব্রেন একটা কানেকশন করে ফেলে যে আচ্ছা, স্মোকিং করলে স্ট্রেস কমে, সোশ্যাল মিডিয়াতে গেলে স্ট্রেস কমে। তখন অবচেতন মনেই আমরা আসলে ওইটা করতে থাকি, অ্যান্ড এটা একটা লুপের মধ্যে আসলে আমরা পড়ে যাই। অ্যান্ড ডেফিনেটলি আমরা আসলেই এই লুপটা থেকে বের হতে পারি। বের হওয়ার হিউজ ওয়ে আছে। আমি বলবো এটা ভীষণ ভীষণ ভাবে পজিটিভ। আমরা দেখছি যে প্রচুর পরিমাণে এখান থেকে বের হয়ে আসছে। যারা হয়তো 8 ঘন্টা সোশ্যাল মিডিয়া ইউজ করতো, তারা আসলে নিজের সম্পর্কে যখন অ্যাওয়্যার হচ্ছে, হ্যাঁ, আপনি নিজে নিজেও অ্যাওয়্যার হতে পারেন, যে আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন যে আচ্ছা, আমি যে এখন সোশ্যাল মিডিয়া দেখছি বা আমি এখন ইউটিউবে দেখছি, আমার অঙ্কটা কি সলভ হবে কিনা? ওর আমার যে প্রজেক্টটা বস দিয়েছে, আমি, বিকজ আমরা কখন এই জায়গাটায় যাচ্ছি, যখন আমার সামনে যে কাজটা থাকছে সেটা যখন খুব ডিফিকাল্ট মনে হচ্ছে, ওর বোরিং মনে হচ্ছে, ওর আমার ক্যাপাসিটির বাইরে মনে হচ্ছে, তখনই আমরা ওই জায়গাটায় যাচ্ছি। তো আপনি নিজ থেকেও আসলে এখান থেকে সরে আসতে পারেন। বিকজ ব্রেন যেমন কানেকশন তৈরি করেছে, আপনি কিন্তু ডিসকানেক্টও করতে পারেন আপনার ব্রেনকে। এটা একটা। আরেকটা যদি হয় যে না, আসলে আপনি নিজে নিজে পারছেন না, অবশ্যই আমি বলবো যে একজন প্রফেশনালের কাছে যাওয়া। সেটাতে কি হবে, আপনার নিজের সম্পর্কে অ্যাওয়ারনেসটা তৈরি হবে, আপনি নিজের ব্যক্তিত্ব সম্পর্কে আরো বেশি সচেতন হবেন। আমরা যতই সাইকোলজিস্ট হই না কেন, আমরা যদি আসলে আমাদের সম্পর্কে অ্যাওয়্যার না হয়, আমাদের ব্যক্তিত্বকে যদি বোঝার চেষ্টা না করি, আমরা নিজেরাও কিন্তু নিজেদেরকে হেল্প করতে পারি না। সো দুইভাবেই হয়। অ্যান্ড আমি বলবো, আমি যেহেতু এই লাইনে অনেক বছর কাজ করছি, আমি দেখেছি ডেফিনেটলি এটা খুব কাজে দেয় এবং এখান থেকে বের হয়ে আসা ভীষণভাবে সম্ভব। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, তার আগে আমরা কিছু প্রশ্ন নিতে চাই। ইতিমধ্যে অনেকে উপস্থিত হয়েছেন যারা প্রশ্ন করতে চান। আমরা সর্বোচ্চ 5টি প্রশ্ন নিতে পারবো, কেউ যদি চান প্রশ্ন করতে পারেন। আমি দেখেছি মাশফিকা নুরি খুব সম্ভবত আপনি হ্যান্ড রেজ করেছেন, তো আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার প্রশ্ন ম্যামের কাছে। হুম, ম্যাম, আমিও একজন প্রফেশনাল সাইকোলজিস্ট। তো আমার কথা এটা যে আপনি যেহেতু ডিপ্রেশন বা এগুলো শেয়ার করলেন, তো অনেক সময় কি হয় যে অনেক পেশেন্টের কথা শুনে আমাদের অনেক বেশি কষ্ট হয়। মানে ধরেন যে একসাথে অনেকগুলো পেশেন্ট দেখেছি, সেক্ষেত্রে মানে আমার অনেক সময় ট্রান্সফারেন্স হয়ে যায়। ওই হুম, মুহূর্তে আপনি যেহেতু এত বছর এক্সপিরিয়েন্স, আপনি এই জিনিসটা কিভাবে ডিল করেন? মানে সারাদিন পর বাসায় এসে যখন ওই পেশেন্ট গুলা নিয়ে ভাবেন বা যে চিন্তা হয়, তো এই সবার যে দুঃখের কথাটা শুনে আপনি ওই সময় কিভাবে ডিল করেন বা আপনি নিজেকে কিভাবে স্ট্রেস আউট করেন? হুম। প্রথমত হচ্ছে যে আম, যেহেতু ধন্যবাদ, মানে এই পেশায় যেহেতু আছেন, তাহলে নিশ্চয়ই এটাও জানেন যে আমাদের আসলে কাউন্সেলিং নেওয়াটা ভীষণভাবে জরুরি। হ্যাঁ, কিন্তু এখন আপনি ধরেন উইকলি বেসিসে কাউন্সেলিং নিচ্ছেন, কিন্তু আজকের কোনো একটা
বিষয়ে আপনার খারাপ লাগলো, হ্যাঁ, আপনারও ট্রিগার হলো, সেই জায়গাটাতে যেটা আসলে আমি করার চেষ্টা করি, আমি আসলে নিজেকে একটু রিফ্লেক্ট করার চেষ্টা করি যে আসলে তার কোন বিষয়টির জন্য আমার আজকে খারাপ লাগলো, আমার কোনো কিছুর সাথে মিলে গেল কিনা। হ্যাঁ, তো অনেক সময় আসলেই মিলে যায়, আমাদের লাইফের অনেক কিছুর সাথে কিন্তু মিলে যায় এবং আমরা কিন্তু সেই কষ্টটা নিয়ে আসি। সেক্ষেত্রে একটা প্রথম বিষয় হচ্ছে যে সুপারভিশন নেওয়া, দ্বিতীয়ত হচ্ছে যে কাউন্সেলিং নেওয়া, এই দুইটা তো আমাদের লাইনে একদম ম্যান্ডেটরি যে আমাদেরকে এটা নিতে হয়। তৃতীয় হচ্ছে যে হ্যাঁ, আপনি হয়তো সুপারভিশন বা আপনার পার্সোনাল কাউন্সিলিং এর সেশনটা হয়তো নেক্সট উইকে আছে, কিন্তু আজকে কোনো কারণে আপনার খারাপ লাগলো, আপনি চাইলে একটু নিজেকে প্রশ্ন করতে পারেন যে কি কারণে আমার খারাপ লেগেছে, একটু নিজেকে নিয়ে ভাবা। আরেকটা হচ্ছে যে আপনার হয়তো কষ্ট হচ্ছে, মানে আপনি ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আপনি দেখলেন যে ক্লায়েন্ট তার মাকে নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছে কারণ তার মা মারা গেছে, সামহাও আপনিও রিলেট করে ফেলেছেন যে আপনারও মা মারা গেছে, সো আপনি সেই সময়টা রিলেট করে ফেলেছেন। আপনি আপনার কষ্টটাকে, আপনার ইমোশনটাকে হিল করার জন্য একটু সময় দেওয়া, নিজেকে সেই সময়টাতে একটু সময় দেওয়া যে হ্যাঁ, আমিও তার কষ্টে, আমার কষ্টের কথাটাও মনে পড়ে গেছে, আমিও ভীষণভাবে মাকে মিস করছি, আমি কষ্ট পাচ্ছি। একই সাথে আপনি হয়তো আপনার নিজের একটু যত্ন নিতে পারেন, আচ্ছা আমার তাহলে এখন কি কাজ করলে বা কার সাথে একটু কথা বললে ভালো লাগে, বা আপনার যদি কাউকে হয়তো পাচ্ছেন না ওই মুহূর্তে কথা বলার, তাহলে সেক্ষেত্রে আপনার পছন্দের কোনো কাজ করা। কিন্তু আমি এটা বলবো অ্যাজ এ থেরাপিস্ট হিসাবে ডেফিনেটলি সুপারভিশন এন্ড পার্সোনাল কাউন্সেলিংটা ভীষণভাবে জরুরি। থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে, আমরা থ্যাংক কি ইউ ম্যাম। আহ, অডিয়েন্সের কাছে আর কারো উত্তরটা কোনো পাওয়া প্রশ্ন? গেছে কিনা, যদি পাল্টা প্রশ্ন থাকে সেটাও করতে পারেন। হ্যাঁ, না না, পাওয়া গেছে। আমি জেনারেলি এগুলোই ফলো করি, বাট কিছু সময় থাকে না যে একদম মন থেকে মুছতে চায় না, এটাই আর কি। একটু ঠিক আছে, সময় আপনার কথা দেওয়া, একটু সময় দেয়া তখন, হ্যাঁ, ঠিক আছে সময়। ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। আমাদের বাকি অডিয়েন্স আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ম্যাম। আমার একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে অনেকের হচ্ছে ধারণা থাকে, যেমন হচ্ছে যুবক বয়সে বা হচ্ছে স্টুডেন্ট লাইফে, যে আমরা অনেক সময় ডিপ্রেশনের যে সিমটম গুলো আছে এগুলো হয়তো বুঝতে পারছি বা আমি ডিপ্রেশন অনুভব করতে পারছি। সেক্ষেত্রে তারা হয়তো চিন্তা করে যে তারা হচ্ছে তাদের ফ্রেন্ড সার্কেল, অর্থাৎ বন্ধু মহলে একটু ঘুরে আসলেই বা হচ্ছে পরিবারে কথা বললেই তাদের ডিপ্রেশন থেকে হয়তো বের হতে পারবে। কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বা হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ফ্রেন্ড সার্কেল গুলো এমন ভাবে তৈরি হয় এবং তাদের প্র্যাকটিসটা এমন হয় যে এক বন্ধু এক বন্ধুকে হয়তো পচানোটাকে স্বাভাবিকভাবে বা আন্ডার এস্টিমেট করাটাকে স্বাভাবিকভাবে, অনেক সময় হুম, দেখা যায় কি একজনকে হয়তো টার্গেট করে অপমান করে তারা মজা পেয়ে থাকে। তো এই হুম। ধরনের পরিবেশ থেকে আপনি একটু হচ্ছে সবার উদ্দেশ্যে বিষয়টা আরেকটু হচ্ছে পরিষ্কার করে বলবেন যে আহ, তারা এই যে এই ধারণাটা নিয়ে যে থাকে যে আমরা বন্ধুদের সাথে কথা বললে অথবা পরিবারে কথা বললে এটা থেকে বের হয়ে আসতে পারবো, এই ধারণাটা তাদের কতটুকু যৌক্তিক বলে মনে হয়? হুম। আহ, আমি আসলে যৌক্তিকতার দিকে না যেয়ে আমি একটু অন্যভাবে বলি। আসলে একজন মানুষ যখন কষ্টে আছে, আহ আমরা তো হিউম্যান বিং না, আমরা ডেফিনেটলি আরেকজনের সাহায্য নিতে চাইবো। হ্যাঁ, তো এটা সে আশা করতেই পারে, এই আশাতে কোনো অসুবিধা নাই, যে আমি আমার বন্ধুর সাথে একটু শেয়ার করলে আমার মনটা ভালো লাগবে বা আমার পরিবারের সাথে শেয়ার করলে আমার মনটা ভালো লাগবে। কিন্তু সমস্যাটা কোথায় হয়, যখন আমরা এর ভিন্নতাটা দেখি, যখন সে যদি সত্যি, আমরা কিন্তু আমাদের কষ্টের কথা যে কোনো বন্ধুর কাছে শেয়ার করি না, আমরা কিন্তু তাদের কাছেই শেয়ার করব। শেয়ার করার ক্ষেত্রে এই জায়গাটায় যদি সে অনুভব করে যে না, এরকম বন্ধু আছে যে আমাকে আসলেই বললে আমাকে মক করতে পারে, আমরা সেই জায়গাটাতে শেয়ার করব না। হ্যাঁ, আমরা শেয়ার তার কাছেই করব যাকে আসলে আমি একটু ট্রাস্টওয়ার্দি মনে করছি, যে আসলে আমাকে একটু বোঝে। হ্যাঁ, এখন যদি এরকমও আসলে মনে হয় যে না, আসলেই আমার খুব ট্রাস্টওয়ার্দি কেউ নাই, আসলেই আমাকে কেউ বুঝবে না, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই প্রফেশনালের হেল্প নেওয়া।
আর আমি যদি অপর পক্ষের জন্য কিছু বলে থাকি, এই যে যারা আসলে মক করছেন, যারা আসলে বিভিন্নভাবে কথা বলছেন, আমরা এটা থেকে বিরত থাকি। কারণ আজকে আপনি যাকে নিয়ে মজা করছেন, আপনার লাইফে আপনি নিজেও এটা ফেস করবেন না, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কাজেই কেউ যদি সত্যিই বলতে আসে, আমরা তার কথাটাকে মনোযোগ দিয়ে শুনবো, তাকে তার কষ্টটা একটু বোঝার চেষ্টা করব, তাকে উপহাস না করে। মানে দুই সাইডেই। তবে আমাকে বুঝতে হবে যে আমি কার কাছে যাব। যদি আসলেই মনে হয় যে না, আমার আসলেই কেউ সেরকম নাই যে আমাকে বুঝবে, সেক্ষেত্রে আমি বলবো শেয়ার না করে একজন প্রফেশনালের কাছে যাওয়া। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার প্রশ্নের উত্তরের জন্য। আমাদের হ্যাঁ, সময় একেবারে শেষ পর্যায়ে, আমরা আরেকটি প্রশ্ন নিতে পারবো। জিন্নাত ফেরদৌসী স্বর্ণা। স্বর্ণা, একটু যদি আপনি আপনার প্রশ্নটি বলতেন। স্বর্ণা আমাদেরকে শুনতে পারতেছেন? আপনার প্রশ্নটি আপনি বলতে পারেন। আমরা আপনাকে শুনতে পারতেছি না। তো এর মধ্যে আপনারা অন্য কেউ কি প্রশ্ন করতে চান? যারা প্রশ্ন করতে চান তারা হ্যান্ড করতে পারেন এবং আমাদেরকে প্রশ্নটি করতে পারেন। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আচ্ছা, আমি যেহেতু প্রশ্ন হয়তো শেয়ার হচ্ছে না, আমি কি আরেকটু হচ্ছে আমার আগের প্রশ্নের সাথে একটু যুক্ত করতে চাচ্ছিলাম ম্যামের সাথে। জি ম্যাম, আচ্ছা। সেক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে, আহ, অনেকেই এই যে বন্ধু মহলে তারা অনেকেই হচ্ছে এইভাবে বেশিরভাগ ক্ষেত্রে প্রচার করতে দেখেছি যে তারা ভাবে বন্ধুদের সম্পর্কটা এরকমই হওয়া উচিত যে সেখানে একজন একজনকে একটু পচিয়ে কথা বলবে, একটু মজা নেবে বা আন্ডার এস্টিমেট করবে। আহ, তারা এটাকে স্বাভাবিকভাবে নেয় এবং অনেকের ধারণা থাকে যে এই জিনিসটা মানুষের অর্থাৎ একজন মানুষের ক্ষেত্রে বা ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেকের এইটা বরঞ্চ হচ্ছে তাদের মেন্টাল স্ট্রেংথটা হচ্ছে বাড়াতে সাহায্য করে বা তাকে একটা পরিপূর্ণ পরিপূর্ণ মানুষ হিসেবে অ্যাকসেপ্টেন্সি বাড়াতে সাহায্য করে। এই ধরনের কিছুটা মানে কিছু ধারণা হচ্ছে অনেকেই নিয়ে থাকে। এই ক্ষেত্রে যদি একটু আমাদেরকে পরিষ্কার করে বলতেন যে এই ধারণাটার আসলে কতটুকু আমাদের গ্রহণযোগ্য অথবা চেঞ্জ করা প্রয়োজন কিনা। এটা এটা নির্ভর করছে এক একজনের উপরে। হ্যাঁ, আসলেই আহ আমি দেখেছি কেউ কেউ এটা বলে, আমি আপনার সাথে একদমই একমত। কেউ কেউ এটা বলে যে ম্যাডাম, ওরা হয়তো বলেছে যে এটা যেহেতু ওরা ফ্রেন্ড, ওরা মজা করতে পারে। হ্যাঁ, কিন্তু আমার তো কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো এটা কমপ্লিটলি আমি বলবো যে আপনার অ্যাজ এ পার্সন, আপনি যখন বন্ধু মহলে থাকছেন, তখন আহ, এটা আসলে কোথাও নাই, এভাবে বলা নাই যে এগুলার মধ্য দিয়ে গেলে সে আসলে অনেক স্ট্রং হবে। এটা আসলে কোথাও কিন্তু কোনো গবেষণায় এরকম পাওয়া যায়নি যে সত্যি যদি সে এরকম পরিবেশের মধ্য দিয়ে থাকে সে আসলে খুব স্ট্রং হবে। বুঝতে হবে যে আমি যে মজাটা করছি, অপরপক্ষ সেটাকে মজা হিসাবে নিচ্ছে কিনা। যদি আসলেই মজা হিসাবে না নেয়, তাহলে আমি ওটা করা থেকে বিরত থাকবো। মানে বন্ধুত্ব, মানে হ্যাঁ, এটা ঠিক যে আমরা খুব ক্যাজুয়ালি কথা বলছি, কিন্তু ওইটা বলতে বলতে আমরা এমন একটা পর্যায়ে চলে যাই যে বন্ধুটির মনে কষ্ট দিচ্ছে কিনা এটা কিন্তু আমরা আঁকস করি না। কাজেই এরকম কোনো গবেষণা নাই যে এই পরিবেশের মধ্যে থাকলে সে খুব পরিপূর্ণ মানুষ হতে পারবে। আসলে এটা, এ ধরনের কোনো গবেষণা আমার জানা মতে নাই। কিন্তু আহ, এই জায়গাগুলো থেকে আমরা অ্যাটলিস্ট বিরত থাকব। যদি কেউ এটাকে সহজভাবে নেয়, যদি আমরা মনে করি যে হ্যাঁ ওই পার্সনটা সহজভাবে নিচ্ছে, তাহলে আমাদের হয়তো বা সহজভাবে সেটা করতে পারি মজার ছলে দুই একটা সময়। আর যদি আসলেই দেখি যে না, আমার ওই বন্ধুটি, এবং আমরা আসলে দেখি বলতে কি, আমরা আসলে এটাকে কখনো আঁকসি করি না যে তুমি আসলে এটাতে মাইন্ড করলে কিনা বা তুমি কি কষ্ট পেয়েছো কিনা। তো আমরা কিন্তু ইজিলি চাইলে যদি বলেও ফেলি কখনো, প্রথমত আমরা বিরত থাকবো আমি বলবো। আর যদি বলেও ফেলি, তাহলে কিন্তু তাকে একটু আঁকস করা, একটু অবজার্ভ করা। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে আমি বলবো বিরত থাকার বিষয়টাই সব থেকে ভালো। আর যদি হয়েও যায় আমাদের মধ্যে, তাহলে আমরা একটু আঁকস করার চেষ্টা করব, একটু বোঝার চেষ্টা করব।
অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার চমৎকার এক্সপ্লেনেশনের জন্য। আমার মনে হয় মোহাম্মদ মেহেদী হাসান, আপনি কোন প্রশ্ন করতে চাচ্ছেন? আপনি কোন প্রশ্ন করবেন? মোহাম্মদ মেহেদী হাসান আকাশ? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আমি একটু আমাদের অনুষ্ঠানের শেষের দিকে তার আগে একটু বলে নিতে চাই, সুখী, আপনি জানেন সুখী প্ল্যাটফর্ম গ্রামীণ হেলথ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। এখানে আপনি জানেন আমরা ইনস্ট্যান্ট ডক্টর কনসালটেশন 24/7, অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে 24/7 আপনি ডক্টরের সাথে কানেক্ট করতে পারবেন রোগীদেরকে। পাশাপাশি আপনি এখান থেকে হেলথ স্টোর, অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো ধরনের হেলথ কেয়ার স্টোর, ঔষধ, অথেন্টিক মেডিকেশন এখান থেকে মানুষ নিতে পারবে। পাশাপাশি ম্যাডাম আমরা যে কাজটা নিয়ে আসলে শুরু করেছি, আপনি জানলে খুশি হবেন যে 24/7 মেন্টাল হেলথ সাপোর্ট। এবং একটা মানুষের আসলে দেখা যায় যে অনেক রাতে তার বিষণ্ণতা হয়ে গেছে, তার মন খারাপ ভেরি হয়েছে, গুড। তো সুখী থেকে আমরা ম্যাম প্রথম 24/7 মেন্টাল হেলথ সাপোর্ট রেখেছি। সেখানে আমাদের ইন হাউস সাইকোলজিস্টরা তাদেরকে কাউন্সিলিং করেন। পাশাপাশি ম্যাডাম অ্যাজ লাইক অ্যাজ আপনি অলসো আমাদের সাথে আছেন সাইকোথেরাপিস্ট, কাপল থেরাপিস্ট, যারা স্পেশালিস্ট যারা আছেন, যাদের কাছে মানুষ আসলে নিতে চায় সেবাগুলো, তারাও এখানে আছেন। তো ওভারঅল ম্যাডাম আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে সুখী যে প্ল্যাটফর্মটি আমরা তৈরি করেছি, যেখানে 360 ডিগ্রি একটা মানুষ আসলে সে ওষুধ পাবে, সে 24/7 ডক্টর পাবে, সে 24/7 মেন্টাল ওয়েলনেস সাপোর্ট পাবে, এই বিষয়টাকে আপনি অ্যাজ আ সাইকোথেরাপিস্ট হিসাবে বা একজন হেলথ কেয়ার প্রফেশনাল হিসাবে কি মনে করেন, এবং এটি আসলে রোগীদের জন্য কতটুকু উপকারী হবে বলে আপনি মনে করেন? এটা তো আমি মনে করব যে যে হেলথ সার্ভিসটাকে যে ডিজিটালাইজ করা, এটা ভীষণ ভীষণ ভাবে একটা ভালো একটা বিষয়। আপনি একটু চিন্তা করে দেখেন যে যে প্রত্যন্ত মানে খুব গ্রামে আছে, যার কাছে এই মুহূর্তে হয়তো ডক্টরের কাছে আসা সম্ভব হচ্ছে না, আহ মানে ঢাকায় বা বলেন বা যেভাবেই হোক আসা সম্ভব হচ্ছে না, সে ইমিডিয়েট একটা কল করে একজন ভালো ডক্টরের পরামর্শ পাচ্ছে। তো এটা আমি তো মনে হয় আপনি বললেন যে 24 আওয়ার্স যে সার্ভিসটা, আসলেই আমরা দেখছি যে অনেক সময় রাতে খুব খারাপ লাগছে, বিশেষ করে শুধু যে ইয়াং জেনারেশন তা না, অনেকেই আছে। তো তখন আসলে থেরাপিস্টকে পাওয়া এটা আসলেই খুব টাফ হয়ে যায়। হ্যাঁ, কারণ মানে থেরাপিস্ট তো সারাদিন কাজ করছে, তার জন্য কিন্তু অনেক সময় রাতে সার্ভিস দেওয়াটা খুব টাফ হয়। তো সেই জায়গাটায় কিছু গ্রুপ দিনে সার্ভিস দিচ্ছে, কিছু গ্রুপ যে এই যে রাতে সার্ভিস দিচ্ছে, এই যে ভাগ করে নেওয়া সার্ভিসটাকে এবং সবার কাছে পৌঁছে দেওয়ার যে ইনিশিয়েটিভটা, ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে আমরা খুব দ্রুতই, যদি আসলেই খুব ভালোভাবে আমরা কাজ করি সবাই মিলে, তাহলে খুব দ্রুতই সারা বাংলাদেশে আহ মানে মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ বোথটাকে আসলে ইমপ্রুভ করা সম্ভব হবে। অ্যাটলিস্ট হচ্ছে যে জায়গাটায়, যে যদি আমি আমার জায়গাটা থেকে আসি, যে আমার খুব কষ্ট হচ্ছে, কেউ নাই, অ্যাটলিস্ট আমি ফোন কল দিয়ে কারো কাছে ওই মুহূর্তে শেয়ারিং কিন্তু ভীষণভাবে হেল্প করে, ভীষণ ভীষণ হেল্প করে, যে আমি আমার কথাটা বলতে পারছি আমার মাঝরাতে। সো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, খুব ভালো একটা ইনিশিয়েটিভ, অ্যান্ড অবশ্যই এটা সবার উপকার হবে বলে আমি আশা করছি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। শেষ একটা প্রশ্ন আপনাকে করতে চাই, কেমন লাগলো আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আসতে পেরে? আপনার অনেক ব্যস্ততা, তারপর আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আসলে এই ধরনের প্ল্যাটফর্মে কথা বলতে পারলে আমার তো খুব ভালো লাগে সবসময়ের জন্য, যে যতটুকু জানি সেটা যদি সবার মাঝে বিলিয়ে দেওয়া যায়, যদি আমার এখান থেকে আমার একটা কথাতেও যদি কেউ একজন মানুষের উপকার হয়, আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা ব্লেসিংস। অ্যান্ড ডেফিনেটলি আমার ভালো লেগেছে প্রোগ্রামটি করে, এবং অনেকে প্রশ্ন করেছে। সো আমি আশা করছি যে ভবিষ্যতে আরো অনেক প্রোগ্রাম হবে, অ্যান্ড বাকি যারা আছে সবাই উপকৃত হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের সাথে থাকার জন্য। সুপ্রসুধী মন্ডলী, আমরা কথা বলছিলাম সঞ্জিতা আফরোজ ম্যাডামের সাথে। আমরা কথা বলেছি আজকে ডিপ্রেশন নিয়ে, হাসির ভিতরে, হাসির আড়ালে, সুখের আড়ালে লুকিয়ে থাকা অসত্যকে নিয়ে, সুখের আড়ালে লুকিয়ে থাকা দুঃখকে নিয়ে, সুখের পিছনে থাকা দুঃখী মানুষটাকে নিয়ে। আমরা জানি আমরা দেখাতে পছন্দ করি আমরা সবাই সুখী, কিন্তু ভিতরে ভিতরে আমরা সবাই দুঃখী। আপনি যদি দুঃখী হয়ে থাকেন তাহলে আপনার জন্য আছে সুখী, কারণ সুখী আপনাকে দিচ্ছে 24/7 ডক্টর সাপোর্ট, আপনার বাসায় ওষুধ পৌঁছানোর ব্যবস্থা, আপনাকে সাইকোলজিক্যাল সাপোর্ট থেকে শুরু করে স্পেশালিস্টদের সাথে কানেকশন করার একটা বড় জায়গা করে দিচ্ছে। এবং
আপনি চাইলে আজকে সুখী অ্যাপটি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে আপনি 24/7 স্বাস্থ্য সেবার সমস্ত সমাধানের একটা চেষ্টা করে দেখতে পারেন। আশা করি ভালো থাকবেন, সুখে থাকবেন, সুখী হবেন, এবং দুঃখ যদি হয়েই থাকে, ডিপ্রেশন যদি মনে মধ্যে থেকেই থাকে, তাহলে যাকে আপনার কাছে প্রিয় মনে হয়, যাকে আপনার কাছে পাশে মনে হয়, যাকে আপনার কাছে কাছে মনে হয়, তার সাথে শেয়ার করবেন। এবং অবশ্যই আমরা বিশ্বাস করি প্রতিটা মানুষের অধিকার আছে ভালোভাবে বাঁচা, সুস্থভাবে বাঁচা, সুখীভাবে বাঁচা। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এবং প্রতি মঙ্গলবার রাত 9টা থেকে 10টায় আমার ডাক্তার প্রোগ্রামে আপনারা বিভিন্ন ধরনের রোগ এবং রোগীদেরকে নিয়ে আপনারা কথা বলবেন এবং আমাদের সাথে আসবেন প্রথিতযশা চিকিৎসকরা, যারা কথা বলবেন আপনার সমস্যা নিয়ে এবং চেষ্টা করবেন আপনার সমাধান করতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।